ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটা রেকর্ডিং শুরু হয়েছে। আমি আমাদের আজকের টপিকটা বলে দিচ্ছি। টপিকটা হলো HTML ফরম্যাটিং ট্যাগ। প্রথমে আসি, ফরম্যাটিং ট্যাগ কাকে বলে। তো ফরম্যাটিং ট্যাগ হচ্ছে কোন একটা লেখাকে বা কোনো লেখাকে বৈশিষ্ট্যমণ্ডিত করার জন্য বৈশিষ্ট্যমণ্ডিত করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয়, যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে ফরম্যাটিং ট্যাগ বলে। কোন লেখাকে বৈশিষ্ট্যমণ্ডিত করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে ফরম্যাটিং ট্যাগ বলে। সংজ্ঞাটা লিখে নিছো? কোন লেখাকে বৈশিষ্ট্যমণ্ডিত করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে ফরম্যাটিং ট্যাগ বলে। আচ্ছা, এখানে বৈশিষ্ট্যের জন্য কুইকার যেটা আসছে সেটা আমার জার্নাল সফটওয়্যারে সাপোর্ট করে না। তারপরেও তোমরা বুঝতে পারছো যে আমরা একটা লেখাকে নির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য দিব। এখন আসি ফরম্যাটিং ট্যাগের ট্যাগ নেম সমূহ। আমরা এখন দেখব ট্যাগ নেম। কি নেম? ট্যাগ নেম। এই ফরম্যাটিং ট্যাগের ট্যাগ নেম গুলো লিখে নাও। প্রথম ট্যাগ নেম ফরম্যাটিং ট্যাগের জন্য লিখো বোল্ড ট্যাগ। ফরম্যাটিং ট্যাগের জন্য প্রথম ট্যাগ নেম লিখো বোল্ড। আমরা কোনো লেখাটিকে বোল্ড করার জন্য সাধারণত আমরা বোল্ড ট্যাগ ইউজ করি ফরম্যাটিং ট্যাগের জন্য। সেভ করে দিচ্ছি, ক্যালকুলেট করতে হবে। ট্যাগ নেম এখন লিখে নাও। প্রথম লিখো হচ্ছে ট্যাগ নেমের প্রথমটা লিখা হচ্ছে বোল্ড ট্যাগ। বোল্ডের জন্য হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট বি। অ্যাঙ্গেল ব্র্যাকেট কি লিখবা? অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখবা বি। আমরা এখানে লিখবো অ্যাঙ্গেল ব্র্যাকেট বি মানে হচ্ছে বোল্ড করা, লেখাটিকে বোল্ড করা। আচ্ছা, বি এর পরে যদি আমি আই লিখি লেখাটা কি হবে? ইশতিয়াক, জি স্যার। বলো তো ফরম্যাটিং ট্যাগের আই এর মিনিংটা কি? স্যার লেখাটা ইটালিক হবে। হ্যাঁ স্যার, আইটা আরেকবার যদি বলতেন। আই হলো ইটালিক, আইটা হচ্ছে ইটালিক। আচ্ছা লিখে নাও, আই হচ্ছে ইটালিক টার্ম, তাই না? আই ইকুয়ালস টু লেখাটা হবে ইটালিক, মানে একটু বাঁকা হবে। বি হলো বোল্ড, আই হলো ইটালিক। আরেকটা হলো তোমার এমফাসাইজ, ইএম। ইএম করলেও লেখাটা তোমার হচ্ছে বাঁকা হবে।
মনে রাখবা আই ট্যাগ আর ইএম ট্যাগ এই দুটো একই কাজ করে। আচ্ছা, এরপরে আসি লেখাটা যদি তুমি বিগ করো লেখাটা একটু বড় হয়ে যাবে। তো বিগ ট্যাগ আর একটা হলো স্ট্রং ট্যাগ, এই দুইটা ট্যাগের মোটামুটি কাজ সেম। স্ট্রং ট্যাগ যেটা আছে সেটা সাধারণত লেখার পিক্সেল ডেনসিটি একটু বাড়িয়ে দেয়। আর এরপরে হচ্ছে তোমার লিখতে হবে আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, অর্থাৎ কোন একটা লেখার মিডল দিয়ে, মানে মিডল না মানে জাস্ট নিচ দিয়ে একটা আন্ডারলাইন তৈরি করবে। দেন হচ্ছে আইএনএস। আইএনএস মানে হচ্ছে তোমার আইএনএস এর শর্ট নেম যেটা আছে, আইএনএস হলো শর্ট নেম আর ফুল ফর্মটা হচ্ছে ইনসার্ট করা, অর্থাৎ ইনসার্টকৃত টেক্সটের নিচে একটা আন্ডারলাইন তৈরি করা। আমি সবগুলো প্র্যাকটিক্যালি দেখাবো আইএনএস এর কাজ। এরপরে যে ট্যাগটা আছে সেটা হচ্ছে তোমার স্ট্রাইক ট্যাগ। স্ট্রাইক দিলে সাধারণত কোনো লেখার ঠিক মিডিল দিয়ে একটা তোমার দাগ টেনে দেওয়া হয়, অর্থাৎ লেখাটিকে কেটে দেওয়া হয়। যেমন একটা পণ্যের দাম ছিল ধরে নাও 2000 টাকা, সেখান থেকে আমি ঠিক মিডিল দিয়ে একটা দাগ টেনে কেটে দিলাম, কেটে দিয়ে আমি ওটা এখন বর্তমান প্রাইস দিলাম 1500 টাকা। অর্থাৎ কোনো একটা টেক্সট আমার ওয়েব পেজে ছিল কিন্তু সেটা আমার মিডিল দিয়ে ঠিক একটা দাগ টেনে কেটে দিতে হবে, কেটে দিয়ে নতুন ভাবে আমরা লিখবো, সেক্ষেত্রে আমাদের স্ট্রাইক ট্যাগ ব্যবহার করতে হয়। তো স্ট্যাগের সাথে সামঞ্জস্য রেখে আরেকটা ট্যাগ আছে এস ট্যাগ। এস ট্যাগের সাহায্য ওই একই কাজ করা হয়, অর্থাৎ স্ট্রাইক ট্যাগের শর্ট নেমটা হলো এস ট্যাগ। তো প্রশ্ন হলো স্যার স্ট্রাইক বা এস এই দুটাকে আলাদা করে কেন লেখা হচ্ছে? এটা আসলে ডিপেন্ড করে অনলি ফর ব্রাউজার, যে আমার কোন কোন ব্রাউজার কিভাবে সাপোর্ট করবে তার উপরে ভিত্তি করে স্ট্রাইক এবং এস ট্যাগ লেখা হয়। এর পরবর্তীতে আরেকটা ট্যাগ আছে সেটা হলো ডেল ট্যাগ। সাধারণত ডেল ট্যাগ দিলেও কোনো লেখার মিডিল দিয়ে একটা দাগ টেনে কেটে দেওয়া হয়, অর্থাৎ লেখাটিকে মনে হয় যে এটা একটা লেখাটিকে একটা ডিলিট করে দেওয়া হয়েছে। তাহলে বিগ বা বোল্ড, তারপরে ইটালিক, এমফাসাইজ, বিগ, স্ট্রং, ইউ, আইএনএস, স্ট্রাইক, এস, টেল। আরেকটা হচ্ছে তোমার স্মল ট্যাগ, এটা মনে রাখবা, এটা হলো স্মল ট্যাগটা অনেক ইম্পর্টেন্ট। স্মল ট্যাগের মাধ্যমে লেখাটিকে আমরা একটু ছোট হিসেবে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ লেখার সাইজটা কমে যাবে। এরপরে আছে সাবস্ক্রিপ্ট ট্যাগ, এসইউ বি। এসইউ বি মানে হলো তোমার কোন একটা লেখার ঠিক বেস তৈরি করা। যেমন আমরা বাইনারি বেজের যে নাম্বারগুলো দেখি সেখানে আমরা দেখি যে সাবস্ক্রিপ্ট আকারে 2 দেওয়া আছে বেজ আকারে, অথবা যেমন পানির সংকেত আমরা বলি H2O। তো এই যে 2 এই লেখাটা ঠিক দেখো নিচে লেখা আছে, অর্থাৎ এইচ এর ঠিক নিচে লেখা আছে 2 তারপরে ও। তো যখন কোন একটা কন্টেন্ট বা টেক্সট থাকবে নিচে তখন তাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। এরপরে আছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। তো সুপারস্ক্রিপ্টের জন্য পাওয়ার হিসেবে কাউন্ট করা হয়। তো পাওয়ার হিসেবে কাউন্ট করা মানে যেমন আমি যদি তোমাদের বলি a+b² অর্থাৎ যখন কোনো একটা ইকুয়েশনের পাওয়ার দেওয়া হয় বা এমন কোনো কন্টেন্ট বা টেক্সট আছে যেখানে আমাদের পাওয়ার নিয়ে কাজ করতে হচ্ছে, সেখানে আমাদের সুপারস্ক্রিপ্ট ট্যাগের জন্য সুপ ট্যাগ ব্যবহার করতে হয়। তো আমরা এখানে যে ট্যাগগুলো লিখে দিয়েছি মূলত এই কমন ট্যাগগুলো ব্যবহার করে আমাদের ফরম্যাটিং ট্যাগ ডিজাইন করতে হয়। মনে রাখো আমাদের কমন ফরম্যাটিং ট্যাগের জন্য বোল্ড, ইটালিক, এমফাসাইজ, এখানে আই এবং এমফাসাইজ এর কাজ মূলত একই রকম। তারপরে বিগ, স্ট্রং এর কাজ একই রকম, আন্ডারলাইন, আইএনএস এই দুটোর কাজও একই রকম, তারপরে স্ট্রাইক, এস, টেল এই তিনটার কাজও একই রকম। স্মল মানে লেখাটা ছোট হবে, সাবস্ক্রিপ্ট বলতে লেখার নিচে বেস তৈরি হবে, এবং সুপারস্ক্রিপ্ট বলতে লেখার হচ্ছে পাওয়ার তৈরি হবে। তোমরা কি এই ট্যাগগুলোর নেম লিখে নিয়েছো? ট্যাগ নেম, এগুলোকে বলা হচ্ছে ট্যাগ নেম। এবং মনে রাখতে হবে এই সবগুলা ট্যাগই হচ্ছে তোমার কন্টেইনার ট্যাগ। আমাদের এখানে যে ট্যাগগুলো আমি লিখে দিয়েছি এই সবগুলা ট্যাগের শুরু আছে এবং শেষও আছে। তাহলে আমি বলতে পারি সবগুলা ট্যাগই হচ্ছে কন্টেইনার ট্যাগ। আমি সংজ্ঞায় বলেছিলাম যে সমস্ত ট্যাগের শুরু আছে এবং শেষও আছে তাকে বলা হবে
কন্টেইনার ট্যাগ। তাহলে এখানে তোমার বোল্ডের যেমন শুরু আছে, বি ট্যাগের শুরু আছে, আবার তার শেষও আছে। সো এই ট্যাগগুলোর নাম কি লেখা হয়েছে? জি স্যার। ওকে, তাহলে বি এর মিনিংটা কি বলো একটু? স্যার পি এর মিনিং বোল্ড। ওকে, এরপরে শ্যাম বলো আই এর মিনিংটা কি? স্যার আই এর মিনিংটা ইটালিক। আচ্ছা, এরপরে ইশতিয়াক বলো ইএম টা কি হবে? স্যার এমফাসাইজড। এমফাসাইজ স্যার করলে ইএম টা বুঝলাম না, এমফাসাইজ বুঝলাম না স্যার। এমফাসাইজ মানে হচ্ছে তোমার জোর দেওয়া, কোনো কিছুকে তোমার হাইলাইটস করে বুঝাই দেওয়া। সাধারণত তুমি একটা লেখা লিখছো নরমাল ভাবে, হঠাৎ করে তার ভিতরে তুমি একটা ওয়ার্ড লিখলা বাঁকা করে। যেমন মনে করো তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, সেখানে লেখা আছে যে আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ 2035 সালের মধ্যে একটা উন্নত দেশের তালিকায় পৌঁছে যাবে। তো এই যে 2035 এই লেখাটিকে তুমি জাস্ট একটু বাঁকা করে লিখে দিলা, অর্থাৎ সাধারণ লেখার যে ফরম্যাট তার ভিতরে 2035টাকে তুমি একটু অন্যভাবে ডিফারেন্ট ভাবে লিখলা, যেন যারা আমরা ব্যবহারকারী, যারা আমরা ওয়েবসাইটের পেজগুলো পড়ি, আমরা যেন হঠাৎ করে দেখি যে 2035 সালটা তো বাঁকা করে লেখা, তাহলে এটা যেন চোখে পড়ে। এটাকে বলা হয় এমফাসাইজ করা। এমফাসাইজ শব্দের অর্থ জোর দেওয়া, কোনো কন্টেন্টের উপরে জোর দেওয়া, তার মানে কন্টেন্টটা যেন সবাই একটু গুরুত্ব সহকারে পড়ে। আচ্ছা, এরপরে বিগ, এটা লেখাটিকে বড় করবে, স্ট্রং লেখার পিক্সেল ডেনসিটি বাড়িয়ে দিবে। আন্ডারলাইন যেটা আছে ইউ, আর আইএনএসটা হচ্ছে তোমার, আইএনএস এর মিনিংটা হচ্ছে একটা টেক্সট যখন ইনসার্ট করা হয় কিবোর্ড থেকে, তখন তার ঠিক নিচ দিয়ে অটোমেটিক একটা আন্ডারলাইন চলে আসে, এই জন্য বলা হয় আইএনএস এর ফুল ফর্মটা হচ্ছে ইনসার্টকৃত টেক্সটের নিচে আন্ডারলাইন তৈরি করা। এরপরে হচ্ছে স্ট্রাইক ট্যাগ। স্ট্রাইক, এস এবং ডেল তিনটা পাশাপাশি আমি লিখে দিয়েছি। তিনটা ট্যাগেরই কাজ হচ্ছে তোমার কোন একটা টেক্সটের ঠিক মিডল দিয়ে একটা দাগ টেনে দেওয়া। বিষয়টা হচ্ছে এমন যে মনে করো তোমার একটা প্রাইস আছে, এমন তুমি লিখলা যে আমাদের একটা শপ আছে, সেখানে তুমি লিখলা যে প্রাইস ছিল আগে, প্রাইস ছিল ধরে নাও 5800 টাকা। এটা মনে করো একটা ব্যাগের দাম, তুমি তোমার একটা ব্যাগের শপ আছে, তো তুমি এরপর লিখলা যে অফার প্রাইস, তুমি এখানে লিখলা অফার প্রাইস, ঠিক এরপরে অথবা এখানে লিখে দিলে অফার প্রাইস, অফার প্রাইস, এটা ওয়েবসাইটে লিখে দিচ্ছে অফার প্রাইস সমান লিখে দিলে হচ্ছে যে 5800, এটা জাস্ট মিডল দিয়ে একটা ক্রস করে দিলাম, দিয়ে ঠিক পাশে লিখে দিলাম, নিচে লিখে দিলাম যে 4500। তার মানে আমার কিন্তু আগের লেখাটা আছে, এই আগের লেখাটা দেখে ব্যবহারকারী বুঝতে পারবে যে আসলে তাদের পূর্বের প্রাইস ছিল 5800 টাকা, কিন্তু তার মিডল দিয়ে একটা দাগ টেনে কেটে দেওয়া আছে, তার মানে এখন এই অফারটা এখন আর চলছে না, এখন এই প্রাইসটা আর না, এখন নতুন করে অফার দিয়ে তারা না প্রোডাক্টের প্রাইস বলছে 4500 টাকা। অর্থাৎ কোন একটা কন্টেন্ট বা কোন একটা লেখার মিডল দিয়ে দাগ টেনে কেটে দেওয়ার জন্য আমরা সাধারণত স্ট্রাইক, এস এবং ডেল এই তিনটা ট্যাগের ভিতরে যে কোনো একটা ব্যবহার করি। এখন কি ক্লিয়ার, বুঝতে পারছো? শ্যাম? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমি এটা সম্পূর্ণ লিখে তোমাদের দেখাচ্ছি আমাদের নোটপ্যাড প্লাস প্লাস। সো আমি যেটা করব, আমি সরাসরি HTML এডিটিং সফটওয়্যার হিসেবে ব্যবহার করব নোটপ্যাড প্লাস প্লাস। তো আমি সেখানে চলে যাচ্ছি, এটা হচ্ছে আমার কম্পিউটারের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার যেটা। তো আমি তোমাদের আগের ব্যাচে আমি অলরেডি টেবল ডিজাইন করছিলাম, টেবলটা মনে হয় দেখতে পাচ্ছ, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমি শিওর না। দেখতে পাচ্ছ কি স্ক্রিনটা? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, আমি কমপ্লিট স্ক্রিনটা শেয়ার দিই। এখন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা যাচ্ছে কিছু কোডিং। এগুলো কি কি স্যার কোডিং বলে? এগুলো বলা হয় HTML কোডিং। তো আমরা আজকে এই কোডিংটা শিখবো। হ্যাঁ, তো আমি আজকে আমাদের একটা বেসিক বিষয় নিয়ে আমি তোমাদের ধারণা দিব।
তো বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে শুনতে হবে। তো আমি সম্পূর্ণ ভাবে আমি শুরু করি, নতুন ভাবে আমি এটা কেটে দিচ্ছি। দেখো, আমি যে সফটওয়্যারটা ব্যবহার করেছি সেই সফটওয়্যারের নামটা আগে দেখে আসি। প্রথমে আমি এখানে গেলাম, আমার কম্পিউটারের যে মানে উইন্ডো আইকন, সেখানে যাওয়ার পরে আমি এখান থেকে সফটওয়্যারগুলো দেখে আসি। আমার সফটওয়্যারগুলোর ভিতরে দেখো দেখা যাচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস নামে কোথায় লেখা আছে। আচ্ছা, এটা উপরে চলে গেছে, এটা হচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার। দেখতে পাচ্ছ কি যেখানে আমার মাউসের পয়েন্টার দেওয়া আছে? জি স্যার। তাহলে নোটপ্যাড প্লাস প্লাস একটা সফটওয়্যার, এই সফটওয়্যারকে বলা হয় HTML এডিটর। আমরা যে কাজগুলি করব এই কাজগুলি হচ্ছে HTML ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করছি, এজন্য এটাকে বলা হবে HTML এডিটিং সফটওয়্যার। অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাস এর মাধ্যমে আমি HTML কোডিং করব। তাহলে আমরা HTML কোডিং করার জন্য নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করে ফেলি। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন হলো। হওয়ার পরে দেখবা যে নোটপ্যাড প্লাস প্লাস এর ইন্টারফেসটা কেমন। আমাদের ইন্টারফেসটা বলতে বোঝায় যে ব্যবহারকারীর সামনে যে উইন্ডোটি আসে সেই উইন্ডোর ভিতরে কি কি লেখা আছে, এটা হলো ইন্টারফেস। তাহলে প্রথমে আমরা দেখলাম যে এটা হচ্ছে আমাদের আপার মেনু বার, যেটা দেওয়া আছে ফাইল, এডিট, সার্চ, ভিউ, এনকোডিং, ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু দেওয়া আছে। তো এর ভিতর থেকে আমাদের প্রথমে তৈরি করতে হবে একটা নিউ প্রজেক্ট। তো প্রথমে ওপেন করলে অলরেডি একটা নিউ চলে আসে প্রজেক্ট নামে, নিউ 1 নামে। তো আমরা যেহেতু প্রজেক্ট শুরু করছি ফরম্যাটিং ট্যাগ নিয়ে, তাহলে আমরা এখানে যেটা করব, আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে আমরা জাস্ট নামটা চেঞ্জ করে দিব, অথবা আমরা সেভ অ্যাজ দিব। আমরা এখানে দিব সেভ অ্যাজ। তো সেভ অ্যাজে ক্লিক করলাম। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা একটা ফোল্ডার বাছাই করব, আমি কোন ফোল্ডারে সেভ করব। তো যেহেতু এটা 4th চ্যাপ্টার, আমি 4th চ্যাপ্টারের মধ্যে আছি এবং আমি তোমাদের এখানে টিউশনের ভিতরে আমি তোমাদের যে নামটা আছে সেখানে লেখা ছিল রায়ান ব্যাস। রায়ান ব্যাসের মধ্যে আমি সেভ করি রায়ান ব্যাস। এখানে আমি সেভ করলাম ফরম্যাটিং নামে। কি নামে? ফরম্যাটিং ডট এইচটিএমএল। এইচটি লিখলাম, এইচটিএমএল। দেখতে পাচ্ছ এইচটিএমএল লেখাটা? এই যে আমি ফরম্যাটিং ডট এইচটিএমএল লেখাটা লিখলাম, এই লেখাটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি এই ফরম্যাটিং ডট এইচটিএমএল তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিন থেকে জুম করে দেখে নাও। ডট এইচটিএমএল আমি কেন লিখলাম, কেন আমি ফরম্যাটিং ডট এইচটিএমএল এই লেখাটা লিখলাম? এর কারণটা হচ্ছে সাধারণত এইচটিএমএল এর ফাইল এক্সটেনশন নেম হচ্ছে ডট এইচটিএমএল। এটাকে বলা হয় তার ফাইল এক্সটেনশন নেম। আর মানে স্যার যাই লিখি লাস্টে আমার এটা লিখতে হবে? লাস্টে আমার ডট এইচটিএমএল লিখতে হবে অথবা ডট এইচটিএম লিখতে হবে। এই দুইটা আমার লিখতেই হবে, যে কোনো একটা, দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে? যেমন আমি যদি বলি যে মনে করো একজনের নাম হলো মুহিব চৌধুরী, মুহিব চৌধুরী। এখন এই চৌধুরী হচ্ছে তার এক্সটেনশন বা তার নামের পরিচয়, একটা বংশ পরিচয়। বা আমি যদি বলি মুহিব খান, আমি যদি বলি মুহিব খান, তাহলে খানটা হচ্ছে তার পরিচয়। আবার আমি যদি বলি মুহিব ধর, এটা হলো একটা হিন্দু সম্প্রদায়ের পরিচয়। এমনই অসংখ্য জাতি আছে, তার একটা নির্দিষ্ট বংশ পরিচয় আছে। একইভাবে আমাদের কম্পিউটারে অনেক ধরনের ফাইল আছে এবং প্রত্যেকটা ফাইলের নির্দিষ্ট আলাদা আলাদা পরিচয় আছে। যেমন আমরা যে গানগুলা প্লে করি, MP3 গান বা অডিও সং গুলা প্লে করি, তাদের যে পরিচয়, সেক্ষেত্রে দেখবা ম্যাক্সিমাম পরিচয়টা হচ্ছে .mp3। আবার যদি আমরা ভিডিও প্লে করি সেক্ষেত্রে ম্যাক্সিমামের পরিচয়টা হচ্ছে .mp4। এর বাইরেও অনেকেই FLV অনেক ধরনের সাপোর্টার ভিডিও আছে, তারপরে .svg ভিডিও আছে। যেমন ছবির ক্ষেত্রে বলেছিলাম, ছবির ক্ষেত্রে হচ্ছে তোমার আমাদের মোবাইল ফোনে ছবি তোলার পরে দেখবা .jpg ফাইল তৈরি হয় অটো। এটা হচ্ছে ওই ফাইলের এক্সটেনশন নেম, অথবা .jpeg হয়, এটা হলো ফাইলের এক্সটেনশন নেম। অথবা হতে পারে .png পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এটা হলো ইমেজ ফাইলের এক্সটেনশন নেম। তারপর হতে পারে জিপ ফাইল, তারপরে হতে পারে তোমার BMP,
এগুলা ইমেজ ফাইলের এক্সটেনশন নেম। তারপর হতে পারে jfif। সো প্রশ্ন হচ্ছে আমি যে ডটের পরে যেগুলা লিখেছি এগুলোকে বলা হয় ফাইল এক্সটেনশন নেম, তাহলে এগুলা হলো ইমেজ ফাইল। এখন প্রশ্ন হচ্ছে আমি কাজ করছি ওয়েবের ফাইল নিয়ে বা ওয়েব পেজের ফাইল টাইপ নিয়ে, তাহলে ওয়েব পেজের ফাইল টাইপের জন্য আমরা দুইটা টাইপ লিখি, .html এবং .htm। এই দুটাকে বলা হয় ইমেজ, এটাকে বলা হবে ওয়েব পেজ ফাইল, ওয়েব পেজ ফাইল টাইপ, ওয়েব পেজ ফাইল টাইপ। ইশতিয়াক বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে টাইপটা কি লিখে দিয়েছি বলতো? আমরা এখানে টাইপটা লিখে দিয়েছি কত? সরি, আমাদের পেজ ছিল কোথায় দেখে আসি। আমাদের পেজ ছিল আমাদের পেজটা ছিল কোথায়? আমরা কি নামে সেভ করেছিলাম? দাঁড়ান স্যার, মনে করতেছি নামটা। হ্যাঁ, format.html। রাইট, আমরা ইউজ করেছিলাম formatting.html। এই যে দেখো লেখা আছে, যেহেতু আমরা পড়েছিলাম ফরম্যাটিং ট্যাগ, আমরা ইউজ করলাম formatting.html। তুমি যদি বলো স্যার আমি এখানে শুধুমাত্র html লিখবো, সেটাও কাজ করবে, কারণ দুইটা হচ্ছে তার ফাইল এক্সটেনশন নেম। স্যার html বা html না দিলে কি পেজটা সেভই হবে না? পেজ সেভ হবে কিন্তু ব্রাউজারে ওপেন হবে না। আচ্ছা, মানে আমার তো ব্রাউজারে ওপেন করতে হবে, তাই না? আমি আমার যে ওয়েব পেজ তৈরি করব, আমরা ওয়েব পেজ দেখি যে সফটওয়্যারের মাধ্যমে, তাকে বলা হয় ওয়েব ব্রাউজার না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা ওয়েব ব্রাউজারে দেখার জন্য আমরা ফাইলের টাইপ দিলাম .htm বা .html। যেমন ভাবে ঈদগাহে যাওয়ার সময় আমরা পাঞ্জাবি পরে যাই, কারণ ঈদগাহে যেন সবাই আমাকে পাঞ্জাবি অবস্থায় পরা দেখলে বুঝতে পারে যে এই লোকটা নামাজ পড়তে আসছে। তেমনি ভাবে ওই ফায়ারফক্সে বা গুগল ক্রোমের ভিতরে যখন কেউ .html ফাইল ওপেন করবে, তখন ওই ব্রাউজার বুঝতে পারবে যে এইটা হচ্ছে আমার ফাইল, এটা এখন আমি ওপেন করব। এখন বোঝা গেল? তুমি কি .html ফাইল তুমি কি কোনো ভিডিও প্লেয়ারে অন করে এটাকে ওপেন করতে পারবা? না স্যার। না স্যার, এটার জন্য ওয়েব ব্রাউজার দরকার। ওয়েব ব্রাউজার দরকার। তার মানে কি ওই ওয়েব ব্রাউজার যে ফাইল সাপোর্ট করবে তোমাকে সেই ফাইলটাই তৈরি করে নিতে হবে। আচ্ছা, তাহলে ফাইল টাইপটা হচ্ছে .html। এখন আমি এটাকে সেভ করে ফেলি, সেভ করে ফেললাম। এখন আমি কোডিং লেখা শুরু করি। তো কোডিং এর প্রথমে আমি যেটা লিখছি এখন, এটা সব সময় লিখলেও হয়, না লিখলেও কোনো অসুবিধা নাই। আমি লিখলাম doctype html, doctype html। প্রথমে দেখো আমি একটা এক্সক্লামেটরি সাইন দিয়েছি, এটাকে বলা হয় তোমার কমেন্টস লাইন লেখার জন্য সাইন। অর্থাৎ আমি যে ডকুমেন্ট টাইপ নিয়ে কাজ করছি, এই ডকুমেন্ট টাইপটা হচ্ছে HTML টাইপের ডকুমেন্ট। সো HTML এর ফুল ফর্মটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আমি গত লেকচারে বলেছিলাম। এই HTML এর মাধ্যমে আমরা মূলত ওয়েব পেজ ডিজাইন করি। তাহলে এটা মূলত একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার সাহায্যে আমি বলি এটাকে মেকআপ করা হয়, মানে পেজকে মেকআপ করে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়। মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে মূল পার্থক্যটা আমি বলেছিলাম, এরপরও আমি আবার রিপিট করি। মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সাধারণত তোমার মার্কআপ কন্টেন্টকে সাজানো হয়, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সাধারণত বিশেষ কোনো সমস্যা সমাধানের জন্য একটা সফটওয়্যার তৈরি করা হয়, সফটওয়্যার টুলস তৈরি করা হয়। আর এখানে কোনো সফটওয়্যার টুলস তৈরি করা হয় না, এখানে মূলত তোমার শুধুমাত্র একটা ওয়েব পেজকে ডিজাইন করা হয়। যেমন ভাবে আমি এক্সাম্পল যদি অন্যভাবে দিই, একটা দর্জি যেমন জামা কাপড় কেটে ডিজাইন করে, ভিন্ন ভিন্ন ভাবে ডিজাইন করে, এই ডিজাইনের কাজটা করার জন্য এটা মনে করো HTML। আর ওই দর্জি যে
ভাবে জামাটা কাটবে, যে উপায়ে জামাটা কাটবে, কোন অ্যাঙ্গেলে কাটবে, কিভাবে কাটবে বা কোন প্রক্রিয়ায় কাটবে, কি বুদ্ধি দিয়ে কাটবে, এটার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, HTML টা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এ মূলত কতগুলো মার্কআপ ট্যাগ তৈরি করা হয়। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, নাও এখন আমরা আমাদের মূল ট্যাগ লেখা শুরু করি। ডকুমেন্ট টাইপ HTML এটা লেখার পরে আমাদের ওয়েব ব্রাউজার খুব দ্রুত আমার এই পেজকে রান করবে যখন সে ডক টাইপ HTML পেয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এমন যে তোমার বাসায় যখন কোনো আত্মীয় আসলো, সে আত্মীয়র শুরুতেই যদি তোমার এমন একজন পরিচিত ব্যক্তি আসে, ধরে নাও তোমার নানু আসলো, সবার প্রথমে ধরে নাও আমার বাসায় 15 জন গেস্ট আসবে। তো 15 জন গেস্টের মধ্যে প্রথম যে ব্যক্তিটা ঢুকলো সেই ব্যক্তিটা হচ্ছে আমার নানু। এখন এই নানুকে দেখার পরে আমার অলরেডি ধারণা হয়ে যাবে যে এটা হচ্ছে আমার নানুর বাসার আত্মীয় স্বজন, তাদেরকে আমার দ্রুত রিসিভ করতে হবে। তো সিমিলারলি ওয়েব ব্রাউজার যখন আমার এই পেজকে ডক টাইপ HTML পেয়ে যাবে, এটা মনে করো সেই নানু, এইটা পাওয়ার সাথে সাথে ব্রাউজার বুঝতে পারবে যে আমার এখানে যে ডকুমেন্ট আছে সব HTML টাইপের ডকুমেন্ট, এখানে কোনো PHP জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো ডকুমেন্ট টাইপ এখানে নাই, সব HTML টাইপের ডকুমেন্ট। তার মানে আমি খুব দ্রুত এটাকে আমি কম্পাইল করতে পারবো, এক্সিকিউট করতে পারবো, ট্রান্সলেট করতে পারবো। এটা হচ্ছে তোমার ডক টাইপ HTML লেখার সুবিধা। আর যদি ডক টাইপ HTML তুমি না লিখো তাহলেও কোনো অসুবিধা নাই, আমার ব্রাউজারও সেটা বুঝতে পারবে, কিন্তু একটু সময় বেশি লাগবে। সো ডক টাইপ HTML, এরপরে আমাদের মূল কোডিংটা হচ্ছে লিখতে হবে HTML দিয়ে। সো HTML is the container tag name. So HTML is the basic tag. Then we have to write head tag. ট্যাগ লেখার নিয়ম হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিখতে হয় এবং তার মধ্যে লিখতে হয় কিওয়ার্ড। হেডের আন্ডারে থাকবে হচ্ছে টাইটেল। দিস টাইটেল ট্যাগ, টাইটেলের ভিতরে দাও মাই ফার্স্ট ওয়েব পেজ or my first formatting tag, এরপরে হচ্ছে তুমি স্ল্যাশ টাইটেল দিয়ে শেষ করো। টাইটেল লেখা শেষ, এখন আমরা ক্লোজ করব হেড। এই যে লেখার যে কৌশল বা নিয়ম, এইটাকে বলা হচ্ছে যে আমার HTML এর বেসিক লেআউট। আমরা ঠিক এই লেআউটটাকে ফলো করেই আমাদের ওয়েব পেজ তৈরি করতে হয়। সো হেড ট্যাগ শেষ করলাম, আমরা এখন হেড ট্যাগের পরে যে ট্যাগ শুরু করব সেই ট্যাগের নাম হলো বডি ট্যাগ। তাহলে আমরা এখন লিখব বডি ট্যাগ। নাও আমরা শুরু করি বডি ট্যাগ। এখন আমাদের শুরু করতে হবে বডি কন্টেন্ট। তো বডি কন্টেন্টের মধ্যে আমরা মূলত দেখাবো HTML ফরম্যাটিং ট্যাগ। সো আমাদের ফার্স্ট ফরম্যাটিং ট্যাগের নাম ছিল বোল্ড ট্যাগ। দিস ইজ বোল্ড। বোল্ডের ভিতরে লিখলাম আই লাভ মাই মাদার ভেরি মাচ। আমি আমার মাকে খুব বেশি ভালোবাসি। এরপরে আমি লিখলাম যে স্ল্যাশ পি, বোল্ড ট্যাগ ক্লোজ করে দিলাম। বোল্ড ট্যাগ ক্লোজ করার পরে আমরা সেম টাইপের অনেকগুলো ট্যাগ লিখবো, সবগুলো আমাদের ফরম্যাটিং ট্যাগ। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা সেম লেখাটা বারবার না লিখে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কন্ট্রোল ডি লিখলে সবগুলা একই রকম লেখা দেখাবে। এটাকে বলা হয় কন্ট্রোল ডি। তুমি যখন নোটপ্যাড প্লাস প্লাস টাইপ করবা তখন তোমার কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করলে এই সেম টাইপের লেখাটা বারবার চলে আসে। তো আমরা বোল্ডের পরে লিখলাম ইটালিক ট্যাগ, এটা আই ট্যাগ, এখানে আমরা দিলাম আই ট্যাগ। তারপরে ট্যাগটার নাম ছিল এমফাসাইজ ইএম, এরপরে আমরা ইএম করে দিলাম, এমফাসাইজ করে দিলাম। এরপরে আমরা বিগ ট্যাগ ইউজ করলাম, এখানেও আমাদের বিগ ট্যাগ ইউজ করতে হবে।
বিগ এর পরে হচ্ছে আমরা ইউজ করলাম স্ট্রং ট্যাগ, এখানে আমরা স্ট্রং ট্যাগ ক্লোজ করে দিলাম। আমাদের পরীক্ষাতে যে ট্যাগগুলো থাকবে সেই ট্যাগগুলো নিয়ে মূলত আজকে আমাদের কাজ। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, এরপরে আমরা আন্ডারলাইন ট্যাগ ক্লোজ করে দিলাম। তো আন্ডারলাইনের পরে আমরা বলেছিলাম আইএনএস ট্যাগ, আইএনএস মানে হচ্ছে ইনসার্ট কৃত টেক্সটকে আন্ডারলাইন করা। সিমিলারলি এখানেও আইএনএস লিখে দাও। এরপরে আমরা বলেছিলাম স্ট্রাইক ট্যাগ, স্ট্রাইক, এস আর টেল, এই তিনটা ট্যাগের কাজ মূলত একই রকম, এখানেও একই রকম দিবা, স্ট্রাইক, স্ট্রাইক, এস আর টেল। ওকে, এখন আমি কন্ট্রোল ডি দিচ্ছি, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে যায়। স্ট্রাইক, তারপরে এস ট্যাগ, তারপরে হচ্ছে আমাদের ডেল ট্যাগ, তাই না? এখন তুমি এখানে লিখে দাও ডেল ট্যাগ, এটা হচ্ছে আমাদের ডেল ট্যাগ, স্ট্রাইক, এস এবং ডেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। তো আমি এখন একটা এক্সাম্পল দিই। ধরে নাও তুমি লিখবা হচ্ছে H2O, পানির সংকেত লিখবা, রাইট? সো পানির সংকেতের জন্য যখন তুমি H2O লিখবা তখন সেটা হয়ে যাচ্ছে সাবস্ক্রিপ্টের মাধ্যমে সাব ট্যাগ, SUB ট্যাগ। যেমন তুমি যদি বলো স্যার আমি সংকেতটা লিখবো হলো H2SO4, তো আমি H2SO4 না দেখি শুধু H2O দেখাই, তাহলে প্রথমে আমরা H লিখবো, লেখার পরে আমাদের ঠিক সাবস্ক্রিপ্টের জন্য SUB প্রয়োগ করতে হবে, প্রয়োগ করে আমাদের 2টাকে দেখাইতে হবে সাবস্ক্রিপ্টের ভ্যালু, কারণ এখানে 2 হচ্ছে নিচে আসে, কার নিচে, H এর নিচে। সো সাবস্ক্রিপ্ট হচ্ছে আমাদের ফরম্যাটিং ট্যাগের একটা অংশ। তো সাবস্ক্রিপ্ট ট্যাগের ক্লোজিং আছে, এই জন্য স্ল্যাশ সাব দিতে হয়, অর্থাৎ এটা ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। তারপরে এখানে ও লেখা আছে অক্সিজেন, লিখে দিতে হবে। সো দিস ইজ দ্য সাবস্ক্রিপ্ট ট্যাগ এক্সাম্পল। আর যদি এমন হয় a+b হোল স্কয়ার, আমরা যখন a+b হোল স্কয়ার দিব, স্কয়ার শেপ মানে স্কয়ার বা পাওয়ার দিব, তখন আমাদের সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে। সো a+b, পাওয়ারের জন্য দিব SUP, সুপারস্ক্রিপ্ট ট্যাগের জন্য SUP, ভ্যালু দিবা 2, দেন স্ল্যাশ লিখবা হলো SUP। এটা হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্ট ট্যাগের অংশ। এখন আমি এই দুটা एग्जांपल দিব আমার নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা ফরম্যাটিং ট্যাগের মোটামুটি একটা বেসিক ক্লাস আমরা ইনশাআল্লাহ আজকে কমপ্লিট করছি। সো আমরা এখন দেখাবো H2O, তাহলে আমরা এখন H লিখব, তারপরে সাবস্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে আমাদের একটা ফরম্যাটিং ট্যাগ, তারপরে 2 লিখলাম, লেখার পরে হচ্ছে আমাদের সাব ক্লোজ করতে হবে, স্ল্যাশ সাব ক্লোজ করতে হবে, এরপরে ও লিখতে হবে, H2O। এগেইন আমরা a+b হোল স্কয়ার লিখবো, তাহলে এখানে লিখলাম a প্লাস, তারপর লিখলাম b ব্র্যাকেট, এখন সুপারস্ক্রিপ্টের জন্য SUP, আমরা এখন দেখবো যে a+b হোল স্কয়ার, সুপারস্ক্রিপ্ট ট্যাগের জন্য ভ্যালু হবে 2, তারপর আমরা সুপ ক্লোজ করে দেব, স্ল্যাশ সুপ, এটা হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্টের ভ্যালু। তো আমরা টোটাল যে ট্যাগগুলো লিখেছি সবগুলো মূলত HTML ফরম্যাটিং ট্যাগ। তো আমরা এখন দেখো আমাদের HTML ফরম্যাটিং ট্যাগের যে বিষয়গুলো এখানে আমরা লিখেছি, এই বিষয়গুলোকে আমাদের সম্পূর্ণ শেষ করতে হবে বডি এর মধ্যে। আমাদের সবগুলো কন্টেন্ট মূলত শো করতে হয় বডি ট্যাগের মধ্যে। বডি আমি শেষ করলাম, তারপরে আমাকে এখানে শেষ করতে হবে /HTML। তাহলে আমি এখানে HTML দিয়ে ক্লোজ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ওপেনিং HTML। আমি যখন দেখো ওপেনিং HTML এর উপরে মাউসের পয়েন্টার নিয়ে ক্লিক করলাম, ঠিক এই মুহূর্তে আমাদের লাস্টে HTML এর ক্লোজিংটা দেখাই দিলাম, অর্থাৎ আমার সমস্ত ডকুমেন্ট আসবে HTML এর মধ্যে, কারণ আমরা মূলত তৈরি করছি HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওয়েব পেজ। তারপরে দেখো যখন আমি বডি ক্লিক করলাম, তখন আমাদের বডি এর মধ্যে আমাদের মূল কন্টেন্ট শো করলো, যে কন্টেন্টটা আমাকে দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কন্টেন্ট। সো আমাদের মূল যে কোনো কন্টেন্ট শো করতে হবে বডি এর মধ্যে। আর
হেডের মধ্যে শো করতে হবে মূলত ওয়েব পেজের টাইটেল, যেটা আমাদের ঠিক ব্রাউজারের হেড সেকশনে মূলত এই টাইটেলটা শো করে। সো আমি এটাকে সেভ করেছি কোথায়? সেভ করেছি হলো জি ড্রাইভে, 4 সেপ্টার টিউশন, দেন রায়ান ব্যাস, দেন formatting.html নামে আমি সেভ করেছি। এটাকে আমি সেভ করে এখন রিফ্রেশ দিয়ে আমি পেজটাকে ওপেন করে ফেলি। আমি ব্যাকে চলে যাচ্ছি। এটা ছিল আমার জি ড্রাইভে 4 সেপ্টার, তারপরে ছিল টিউশন, টিউশনের ভিতরে ছিল রায়ান ব্যাস, রায়ান ব্যাসের ভিতরে আমি একটু আইকনগুলোকে বড় করে দিচ্ছি, ভিউয়ে লার্জ আইকন করে দিচ্ছি। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছ ফরম্যাটিং ট্যাগ লেখা আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দুইটা পিডিএফ বা পোর্টেবল ডকুমেন্ট ফাইল আছে, আর মিডলে যেটা আছে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এইচটিএমএল ফাইল। এখন প্রশ্ন হচ্ছে, এখানে গুগল ক্রোমের লোগো দেখা যাচ্ছে। তোমাদের আমি যদি প্রশ্ন করি, গুগল ক্রোমের লোগোর মধ্যে মোট কয়টা রং আছে? 4টা স্যার, 5টা। 5টা রং। ওকে, গুগল ক্রোমের মধ্যে 5টা কালার দেওয়া আছে, তাই না? সাদা, নীল, সবুজ, লাল আর হলুদ। হলুদ। এখন এই গুগল ক্রোমটা কেন শো করলো, কেন এখানে ফায়ারফক্স শো করলো না? স্যার হয়তো আপনার পিসি থেকে মেইন ব্রাউজার ক্রোম সেট করে এরকম কিছু। গুড, আমার পিসিতে ডিফল্ট ব্রাউজার সেট করা আছে গুগল ক্রোম, এই জন্য গুগল ক্রোম শো করছে। তোমরা মনে করতে পারো যে স্যার আপনি তো দেখালেন গুগল ক্রোম, কিন্তু আমার পিসিতে তো আসছে ফায়ারফক্স। অসুবিধা নাই, যার পিসিতে যেটা ডিফল্ট হিসেবে সেট করা আছে সেই লোগোটাই শো করবে। এখন আমি এটা ওপেন করে ফেলি। ওপেন করে ফেলার পরে আমরা দেখি যে আমাদের পেজে এটা কিভাবে শো করে। তো অলরেডি আমার পেজে চলে আসছে, পুরো একেবারে এক লাইনে সব চলে আসছে ভিন্ন ভিন্ন লাইন দিয়ে। তো প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো লিখলেন ভিন্ন ভিন্ন লাইনে, কিন্তু ওয়েব পেজে তো শো করলো সব এক লাইন বরাবর শো করলো, তাহলে আমি ভিন্ন ভিন্ন লাইনে কিভাবে দেখাবো? ভিন্ন ভিন্ন লাইনে দেখানোর জন্য আমাদের আবার নতুন করে ট্যাগ অ্যাপ্লাই করতে হবে। আমি তখন ভিন্ন ভিন্ন লাইনে দেখানোর জন্য আমি ব্রেক ট্যাগ ব্যবহার করতে পারতাম, কিন্তু ব্রেক ট্যাগ ব্যবহার করি নাই আমি। এজন্যই তোমাদের দেখানোর জন্য যে নোটপ্যাডে ভিন্ন ভিন্ন ভাবে বা ভিন্ন ভিন্ন লাইনে লেখা সত্ত্বেও ব্রাউজারে সব এক লাইনে দেখায়। তাহলে ব্রাউজারে এক লাইনে যেন না দেখায়, সেই সমস্যা সমাধানের জন্য আমাদের এখন নতুন একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সেই ট্যাগের নাম ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ মানে লাইন ব্রেক, অর্থাৎ প্রত্যেকটা পেজের লাস্টে আমরা লাইন ব্রেক করে দিব। তো ব্রেক ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ, তার জন্য ব্রেকের জন্য বিআর লিখে স্ল্যাশ লিখতে হয় পরে। মনে রাখবা ব্রেক ট্যাগের লেখার নিয়মটা হচ্ছে স্ল্যাশটা পরে হয়। যেমন এখানে আমি যে ব্রেক ট্যাগ লিখেছি, এখন দেখো ব্রেকটা লিখেছি হচ্ছে আগে, তারপরে স্ল্যাশ দিয়েছি পরে। কিন্তু অন্যান্য ট্যাগে লক্ষ্য করো, এখানে যেমন বোল্ডের জন্য এটা ওপেনিং ট্যাগ, আর হলো তোমার স্ল্যাশ বিটা হলো ক্লোজিং ট্যাগ। কিন্তু অনলি ব্রেক ট্যাগে আমি ব্রেক লিখে বিআর এর মানে ব্রেকের শর্ট নেম বিআর লিখে আমি স্ল্যাশ দিয়েছি। অর্থাৎ যে সমস্ত ট্যাগগুলো এমটি ট্যাগ, সেই সমস্ত ট্যাগগুলো সাধারণত স্ল্যাশটা পরে দিতে হয়। তো আমি এখন এই ব্রেকটা কি করব, আমি এখন এই ব্রেকটা সবগুলো লাইনে আমি এটা লিখে দিব। লিখে দিলে কি হবে, লিখে দিলে আমার প্রত্যেকটা লাইন ব্রেক হয়ে নিচের লাইনে চলে আসবে। তো এটা আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে সবগুলো লাইন ব্রেক হবে। লাইন ব্রেকের কাজ কি? আলাদা আলাদা লাইন করা আর কি, এক প্যারাগ্রাফ থেকে আলাদা আলাদা লাইন করা, ভিন্ন ভিন্ন লাইনে শো করা, তাই না? এখন আমি সেভ করি। সেভ করার পরে আমরা এখন রিফ্রেশ দিই, আমাদের এই যে পেজটাকে রিফ্রেশ দিই। এখন কি ভিন্ন ভিন্ন লাইন আসছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এই টোটাল যে ট্যাগগুলো আমরা ব্যবহার করেছি, এর ভিতরে প্রথম যে লাইনটা আছে, প্রথম লাইনের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করছি, এই ট্যাগের নাম কি? বোল্ড স্যার। এই ট্যাগের নাম হলো বোল্ড ট্যাগ। আচ্ছা, তারপরে ট্যাগের নাম কি? ইটালিক স্যার। ইটালিক ট্যাগ। গুড। তারপর ট্যাগের নাম কি?
বলো। এমফাসাইজ। আমি দুটোকে পাশাপাশি রেখে দেখাবো, এই জন্য মূলত এই কাজ করলাম। স্যার এমফাসাইজ আর ইটালিক অনেকটা দেখতে সেম। সেম মানে একই, পার্থক্য নেই। আচ্ছা, তাহলে প্রথম ট্যাগটা হচ্ছে এখানে বোল্ড, তারপরে হচ্ছে কি বলো ইটালিক, তারপরে হচ্ছে এমফাসাইজ, তারপরটা কি বিগ, তারপরটা স্ট্রং। আচ্ছা, তাহলে বোল্ড এবং স্ট্রং এর কাজ মূলত একই রকম। মনে রাখবা বোল্ড আর স্ট্রং এর কাজ একই রকম। আমি যদি স্ট্রং ট্যাগটাকে জাস্ট কপি করে নিয়ে আমি কাট করে দিচ্ছি, কাট করে নিয়ে আমি যদি বোল্ডের ঠিক পরে বসিয়ে দিই, তুমি ধরতে পারবে না, মনে হবে যে দুইটা সেম ট্যাগ। ঠিক আছে, দেখো আমি এটাকে সেভ করে দিচ্ছি, সেভ করে দিয়ে রিফ্রেশ দিই, আমার এই পেজটা রিফ্রেশ দিই। এখন দেখো বোল্ড এবং স্ট্রং একই রকম মনে হচ্ছে না? জি স্যার। তাহলে মনে রাখবা যে বোল্ড আর স্ট্রং ট্যাগের কাজ একই। আচ্ছা, ইটালিক আর এমফাসাইজ ট্যাগের কাজ একই। তারপরে হচ্ছে, তারপরে এই লেখাটা কার জন্য? বিগ। আচ্ছা, আমরা বিগের সাথে আরেকটা ট্যাগ ইউজ করি, সেটা হলো স্মল ট্যাগ। এটা আমি এখানে লিখে দিই নাই, আমি জাস্ট এখানে আরেকটা ট্যাগ ইউজ করি, বা কন্ট্রোল ডি দিয়েও কাজ করানো যায়। কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়। আমরা জাস্ট বিগের জায়গায় লিখে দিই হচ্ছে স্মল, এখানেও আমরা লিখে দিই স্মল। ওকে, এখন সেভ করে দাও, সেভ করে দিয়ে আমার এখন এই পেজকে রিফ্রেশ দাও। তাহলে আমাদের ঠিক এইটা হচ্ছে বিগের জন্য, আর এটা হচ্ছে কার জন্য? স্মলের জন্য, তাই না? বুঝে গেল কি? এটা হচ্ছে আমাদের স্মল ট্যাগ, মানে লেখাটা সাইজ ছোট করে দিল কার তুলনায়? আচ্ছা, আমার নরমালটার তুলনায়, নরমাল টেক্সটের তুলনায় ছোট করে দিল। আচ্ছা, দেখো এরপরে দেখো, এরপরে দুইটা কিন্তু তোমার আন্ডারলাইন করা। তাহলে প্রথম যেটা আছে এটার জন্য আমরা যে ট্যাগ ইউজ করছি, ট্যাগের নাম কি? আন্ডারলাইন। ইউ ট্যাগ বলতে হবে, ইউ ট্যাগ। কি ট্যাগ? ইউ ট্যাগ। ইউ ট্যাগ, এখানে দেখো ইউ ট্যাগ লেখা আছে, রাইট? আচ্ছা, এরপরের জন্য এটা কি ট্যাগ ইউজ করেছি? আইএনএস। আইএনএস মানে হচ্ছে ইনসার্ট কৃত টেক্সটকে আন্ডারলাইন করা। আচ্ছা, এরপরে তিনটা একই কাজ করছে, সেটা হচ্ছে তোমার টেক্সটের ঠিক মাঝখান দিয়ে একটা হরাইজন্টাল লাইন তৈরি করছে। সো আই লাভ মাই মাদার ভেরি মাচ, এটা কেটে দিয়েছে। এটা আসলে আমি লিখছি না, কারণ আই লাভ মাই মাদার ভেরি মাচ এটা কেটে দিলে এটা লিখতে বেবানান লাগছে। এই জন্য যেটা আমি করব, আমি স্ট্রাইকের মধ্যে লিখে দিব যে I love BD politics। সেম কথাটাই জাস্ট আমি কপি করে দিয়ে দিচ্ছি, তোমার এটার জন্য এটা দেওয়া হয়। সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে আমি রিফ্রেশ দিই। এর অর্থ হচ্ছে আমি বাংলাদেশ পলিটিক্সকে ভালোবাসি না ভালোবাসি না, এটা বোঝাচ্ছে। ওটা ছোটদের দাও। তাহলে কোন একটা লেখার মিডিল দিয়ে যদি আমি কেটে দিই, তাহলে আমাদের সেটা কি করতে হবে? আমাদের স্ট্রাইক, এস আর ডেল এই তিনটা ট্যাগের যে কোনো একটা ব্যবহার করতে হবে। আমার কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে আসি H2O। H2O মনে হচ্ছে দেখো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে না? H এক জায়গায়, 2 এক জায়গায়, O আর এক জায়গায়। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদের এখানে গ্যাপটা কমাইতে হবে। এখানে গ্যাপগুলো একটু কমাই দাও, গ্যাপগুলো কমাই দিলে ওখানে ফাঁকা ফাঁকাটা কমে যাবে। H2O এখন সেভ করো, সেভ করে রিফ্রেশ দাও। রিফ্রেশ দিলে দেখবা তোমার H2 এর যে লেখাটা আছে এটা মোটামুটি একটু ক্লোজ হয়ে চলে আসবে। এখন ঠিক আছে না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে H2O এটার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করছি, এই ট্যাগের নাম কি? স্যার একটু আবার বললাম মনে পড়তো, ভুলে গেছি। সাবস্ক্রিপ্ট। 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 আচ্ছা, সাবস্ক্রিপ্টের জন্য SUP। মনে রাখবা যে সাবমেরিন যেটা আছে, সাবমেরিন পানির উপরে থাকে না নিচে থাকে?
নিচে স্যার, তাহলে এখানে টু উপরে না নিচে? নিচে। তাহলে এই সাবমেরিনের জন্য লিখবো সাব। আর সুপ মানে উপরে কেন? কারণ আমরা Power. জানি যে পাওয়ার, সুপার পাওয়ার, কোন ব্যক্তি যখন পাওয়ার বেড়ে যায় সে উপরে চলে যায় না? ইয়েস স্যার, তার মানে মহৎ এটা মহৎ একটা ব্যাপার স্যাপার। সুপ্রিম এটা বিষয় থাকে। হ্যাঁ, অথবা ধরে নাও যে সুপার পাওয়ার বলতে বোঝানো হচ্ছে যে এর ক্ষমতা বেশি, এই জন্য উপরে চলে গেছে, এই জন্য সুপ ইউজ করা হয়। পাওয়ার উপরে গেলে বা কোন একটা লেখা উপরে গেলে সেখানে আমরা সুপ ব্যবহার করি, আর যদি থাকে নিচে সেক্ষেত্রে আমরা সাব ব্যবহার করি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার টপিকস বা কন্টেন্ট যেটা ছিল যে এইচটিএমএল এর ফরম্যাটিং ট্যাগের A to Z মোটামুটি ইনশাআল্লাহ আমরা শেষ করেছি। আমি আগামী নেক্সট লেকচারে আমরা ফরম্যাটিং ট্যাগের আরো অনেক ধরনের টেক্সট নিয়ে কাজ করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।